নীল চিরকুট লেখনীতে নৌশিন আহমেদ রোদেলা। পর্ব সংখ্যা ৩। না, আপাতত বহিষ্কার করা হচ্ছে না, তবে আপনার এই ভয়াবহ অপরাধের জন্য আপনাকে ভয়ানক এক শাস্তি দেওয়া হচ্ছে, তুমিময় শাস্তি। এই শাস্তিতে আপনি নিষিদ্ধ নগরীর শব্দ। পত্রমিতাকে কেউ কখনো আপনি বলে সম্বোধন করেছে, শুনেছেন কখনো? আচ্ছা, আপনাকে কি এখন বন্ধু বলে সম্বোধন করা যায়, অনেকটা আগের যুগের পত্রমিতার মতো? ছোটবেলায় দাদির কাছে পত্রমিতাকে ঘিরে অজস্র গল্প শুনেছি। আমার দাদা ভাই আর দাদির সম্পর্কটা হয়েছিল মূলত চিঠিপত্রকে কেন্দ্র করে। দাদি যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন পত্রমিতালি বলে একটা সংখ্যা ছিল। একদিন দাদির সই দুষ্টুমি করে সেই পত্রমিতালিতে দাদির নাম ঠিকানা দিয়ে দিল, কিন্তু সপ্তাহব্যাপী কোনো চিঠিপত্র এলো না। সেখান থেকে চিঠি না এলেও চিঠি এলো অন্য একটা ঠিকানা থেকে। দাদুর ভাষ্যমতে সেটা ছিল দাদাভাই কর্তৃক ভুল ঠিকানায় চিঠি। ভুল চিঠিতে কিন্তু কোনো রোমান্টিসিজম ছিল না। চিঠিটা ছিল দাদাভাইয়ের দূর সম্পর্কের আত্মীয় মারা যাওয়ার দুঃসংবাদ বহন করা দুঃখী চিঠি। আমার দাদি ছিল অল্প বয়স্কা আবেগী মেয়ে। দাদাভাইয়ের দুঃখে সে এমন ব্যতীত হলো যে দাদাভাইয়ের ঠিকানায় আবেগ মাখা সান্ত্বনাপত্র পাঠিয়ে দিল। তারপরেই শুরু হলো চিঠি চালান ভালোবাসা। প্রথম ১ বছর পর দাদাভাই ঢাকা থেকে রাজশাহী দাদুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো। সেই বিয়েতে ওকালতি করার জন্য নাকি ঘটককে বিস্তর টাকা খাইয়েছিলেন দাদাভাই। আপনি ভাবতে পারেন, সেই এত বছর আগে চুপি প্রেম করে বিয়ে করে ফেললেন তারা। কেউ সেই প্রেমের খবর জানল না, বুঝল না। ব্যাপারটা মজার না? আমি রং নাম্বারের প্রেমের গল্প শুনেছি, কিন্তু এভাবে চিঠি প্রেমের গল্প একদম নতুন। আচ্ছা, তাদের প্রেমটাকে কি নাম দেওয়া যায় বলুন তো? রং নাম্বারের সাথে মিলিয়ে রং লেটার। আপনি কিন্তু এবারও ইতিতে কিছু লেখেননি। এবার আমি আপনাকে কি বলে সম্বোধন করি বলুন তো? ইতি শ্যামলতা। চিঠিটা লিখে বার কয়েক চোখ বুঝল নম্রতা। তারপর কম্পিত হৃদয়ে চিঠিটা রেখে দিল নির্দিষ্ট বইয়ের মলাটের নিচে। বাকিটা সময় সেই অপরিচিত সে এর থেকে পাওয়া ২ লাইনের চিঠিটা হাতে নিয়ে থ মেরে বসে রইল। নোটবুক আর অ্যাসাইনমেন্টের পাতাগুলো ফ্যানের কৃত্রিম বাতাসে চঞ্চল হয়ে উঠল। নম্রতার খুশির জোয়ার যেন তাদের মাঝে প্রাণ দিল। বাতাসের ঝাপটায় উলটপালট হতে লাগলো পৃষ্ঠার পর পৃষ্ঠা। আনমনা নম্রতার কাছে বইয়ের পাতার উড়ুর শব্দটাকে হঠাৎই ভীষণ মাদকীয় বলে বোধ হতে লাগলো। সেই সাথে মাথায় উকি দিয়ে গেল অদ্ভুত এক প্রশ্ন। আচ্ছা, পত্রমিতার সেই নামক লোকটা যদি টাকপড়া বৃদ্ধ লোক হয়, তবে বা রাস্তার কোনো ছাইপাশ বেয়াদব লোক? মস্তিষ্কের করা যুক্তিসঙ্গত প্রশ্নটা মনের কাছে খুব একটা পাত্তা পেল না। সেই অপরিচিত মানুষটি যেমনই হোক, সে যে ব্যক্তিসম্পন্ন একজন মানুষ তা বেশ বুঝতে পারছে নম্রতা। লাইনের ভাঁজেই ফুটে উঠেছে লোকটির প্রগাঢ় ব্যক্তিত্ববোধ। এটা কি শুধু নম্রতার ভ্রান্ত ধারণা? হলে হোক, এই ভ্রান্ত ধারণা মেনে নিতেই যেহেতু ভালো লাগছে, তাহলে এই ভ্রান্ত ধারণাতে কোনো সমস্যা নেই। মানুষের ছোট্ট জীবনটাতে কিছু ভ্রান্ত ধারণা থাকলে ক্ষতি নেই। ভ্রান্ত ধারণাকে বুকে আগলে ধরে খানিকটা খুশি আর খানিকটা স্বপ্ন দেখতেও ক্ষতি নেই। পত্রপ্রণয়ের ৩য় চিঠিটা এবার ২ সপ্তাহের মাথাতেও হাতে পেল না নম্রতা। প্রতিদিন কলেজ শেষে গ্রন্থাগারের পরিচিত বইটিতে ডুব দিয়ে ব্যর্থ হয়েও খুব একটা মন খারাপ হলো না নম্রতার। বরং তার উচ্ছল প্রাণের জোয়ার এলো। ফুলে ফেঁপে উঠল হাসি তামাশার জীবন। অবসরে চিঠির জবাবের অপরিচিত ব্যক্তিটি কি লিখতে পারে সেই ভাবনায় অকণ্ঠ ডুবে রইল। সবাইকে অবাক করে দিয়ে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার এক রবীন্দ্রসঙ্গীতও গেয়ে ফেলল নম্রতা। বিস্ময়করভাবে পুরস্কার হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বইটাও হাতে পেয়ে গেল। আহ, সেদিন নম্রতার কি আনন্দ! অল্পতে খুশি হয়ে যাওয়া নম্রতা সেদিন বান্ধবীদের পেছনে বিস্তর টাকা উড়াল। ১ মাসের হাত খরচ আর জমানো টাকাগুলো শেষ করে মনের সুখে গান ধরল। তুমি একটু কেবল বসতে দিও কাছে আমায় শুধু ক্ষণেক তরে। আজই হাতে
আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে, না চাহিলে তোমার মুখপানে হৃদয় আমার বিরাম নাহি জানে, কাজের মাঝে ঘুরে বেড়ায় যত ফিরি কুলহারা সাগরে। এই গানটা সেদিন ওই টাইম টেবিলহীন অপরিচিত ব্যক্তিটিকে ভেবে গিয়েছিল নম্রতা। নীরার ভাষায় সেই গানের মতো আবেগময় গান নাকি পৃথিবীতে দ্বিতীয় জন গাইতে পারে নাই। কথাটা শুনে প্রচুর হেসেছিল নম্রতা। তার দমফাটা প্রাণখোলা হাসির মাঝেও সেই লোকটির ভাবনা উকি দিয়ে গেল মাথায়। প্রত্যর্পণের তৃতীয় চিঠিটা এলো ঠিক ১৬ দিনের মাথায়। এবারও সম্বোধনহীন গুটি গুটি অক্ষরে লেখা চিঠি। কিন্তু এবার আর সাদা নয়, গাঢ় নীল রঙা পাতার মাঝে বরাবর ২ থেকে ৩ লাইনের ছোট্ট এক চিঠি। নম্রতা ভেবে পায় না এই লোক এত ছোট চিঠি লিখে কিভাবে। এর মাথায় কি এত এত কথা কিলবিল করে না? এই লোকটা কি স্বল্পভাষী? উফ, নম্রতা তো তাকে কথা বলতে দেখেনি, শুধু লিখতে দেখেছে। তাই লোকটিকে স্বল্পভাষী বলা যায় না, লেখার সাথে মিলিয়ে স্বল্পলেখ্য বলা যায়। নম্রতা আবারও চিঠির ওপর ঝুঁকে পড়ল, ২ হাত মুষ্টিবদ্ধ করে গালের সাথে চেপে ধরে সুখী সুখী দৃষ্টিতে তাকালো। খোলা চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে আছড়ে পড়তে লাগলো চিঠিতে। ২-৩ লাইনের চিঠিটাই আনমনা হয়ে পড়তে লাগলো নম্রতা। রং লেটার, লাভ স্টোরি বা ইন্টারেস্টিং তো। কিছু কিছু সম্পর্ক সম্বোধনহীন হলে মন্দ হয় না শ্যামলতা। আপনার আমার সম্পর্কটা না হয় সম্বোধনহীনই হোক, আর হ্যাঁ, আপনার দেওয়া শাস্তিটা আমি মাথা পেতে নিলাম। কোনো একদিন প্রয়োজন হলে সে শাস্তি সত্যিকার প্রতিফলন ঘটাবো। তুমিময় শাস্তি, আগে চিঠিগুলো একবার আপনিময় হোক। এটুকু করেই খুশিতে ঝুমঝুম করে উঠল নম্রতা। ছোট্ট একটু লেখাতে এত আকর্ষণ কি করে ঢেলে দেয় এই লোক? লোকটির কাছে কি চিঠি মাদক ধরনের কিছু আছে? নম্রতা প্রলম্বিত শ্বাস ছাড়ে। সেই পত্র প্রণয়ের স্বল্পলেখ্য মানুষটি যে মনে করে সাদার বদলে নীল কাগজে চিঠি লিখেছে, তাতে নম্রতার খুশি যেন আর ধরে না। তার মানে লোকটিও সময় করে তার মতোই চিঠিগুলোর কথা ভাবছে। ইস, বেঁচে থাকা এত আনন্দের কেন? অপেক্ষাগুলো এত মিষ্টি কেন? আনন্দিত নম্রতা এবার খুশি মনে চিঠি লেখায় মন দিল। নীল কাগজের মসৃণ জমিনে কিশোরী আবেগের ঘরটা যেন উল্টে দিল। ১-২ শব্দ করে লিখে ফেলল দীর্ঘ এক চিঠি। সম্বোধনহীন চিঠি। বাহ রে, সম্বোধনহীন চিঠি লিখলে কিভাবে বুঝবো আপনার আর আমার সম্পর্কটা ঠিক কেমন? আমরা কি বন্ধু, নাকি জীবন পথে হঠাৎ দেখা হয়ে যাওয়া দুজন আগন্তুক মাত্র? আচ্ছা, আপনি কখনো জ্যোৎস্না আলোয় স্নান করেছেন? আমি ছোটবেলায় একটা উপন্যাসে পড়েছিলাম, খুব অদ্ভুত এক ছেলে জ্যোৎস্না রাতে ছাদের পাটাতনে লম্বালম্বি শুয়ে জ্যোৎস্না বিলাস করত। তার সারা শরীরময় জ্যোৎস্নার মিষ্টি আলো ঝলমল করত, একদম সিনেমার জ্যোৎস্নার মতো নীল দেখাতো তার গোটা শরীর। মাঝরাতে ঠান্ডা শান্ত ঝিরিঝিরি বাতাসে কেঁপে উঠত ছেলেটির উস্কো খুস্কো চুল। আমারও খুব ইচ্ছা জ্যোৎস্নায় স্নান করার, কিন্তু আম্মুর জন্য হচ্ছে না। মেয়েদের তো একা একা ছাদে ওঠা বারণ। আচ্ছা, আপনারও কি রাতে ছাদে ওঠা বারণ? যদি বারণ না হয়, তাহলে একদিন গভীর রাতে জ্যোৎস্নায় স্নান করবেন। তারপর সেই পুঙ্খানুপুঙ্খ অনুভূতিগুলো আমায় জানাবেন। কি জানাবেন তো? আমিও অবশ্য জ্যোৎস্নায় স্নান করব, কিন্তু সে তো অনেক দেরি। জ্যোৎস্নাবিলাস সবসময় একা একা করতে হয়। তবে পাশে যদি প্রিয়তম কেউ থাকতে চায়, তাহলে অবশ্য দুজন থাকার নিয়ম আছে। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কিন্তু ২-এর অধিক থাকলে কিছুতেই জ্যোৎস্নাবিলাস হয় না। সেটা ইংরেজি কম্পোজিশন দি মুনলিট নাইট হয়ে যায়। আমি তো ছাদে একা যেতে ভয় পাই, তাই বরের জন্য অপেক্ষা করছি। বিয়ের পর বরের সাথে জ্যোৎস্নায় স্নান করব। সুন্দর টলমলে জ্যোৎস্না থাকবে সেদিন। বিশাল আকাশটিতে থালার মতো হলদেটে এক চাঁদ থাকবে। আমার গায়ে থাকবে সাদা পাতলা এক শাড়ি, হাত ভরা লাল চুড়ি, আর চোখ ভরা মায়াবী ঘন কাজল। ছাদের এক পাশে একটি বেলি ফুলের গাছ লাগাবো, সেখানে ২-১টা ঝরা বেলি ফুল ঝলমল করে উঠবে। আমি
খোলা লম্বা চুলগুলো ছাদের পাটাতনে ছড়িয়ে দিয়ে আকাশ দেখব। ঝিরিঝিরি বাতাস, আমার চুলগুলো উড়বে। বাতাসটা ভরে যাবে বেলি ফুলের অদ্ভুত সুন্দর ঘ্রাণে। আমার পাশে শুয়ে থাকা প্রিয়তম হাতে হাত রেখে আবেগ ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলবে, শুনছ জ্যোৎস্নার রানী, আমি তোমাকে মায়াবী জ্যোৎস্নার মতো ভালোবাসি। আহ, স্বপ্নটা সুন্দর না? আপনি কি ভূতে ভয় পান? ভয় বাতিক থাকলে আমায় জানাতে পারেন। আমি দারুণ সব সূরা জানি। ওগুলা শুনলে ভূত দৌড়ে পালাবে। ইতি শ্যামলতা। চিঠিটা লিখে জোরে শ্বাস টানল নম্রতা। কিছুক্ষণ ভ্রু কুঁচকে চিঠির দিকে তাকিয়ে থেকে ভাবল, এমন সুপ্ত স্বপ্নের কথাগুলো কি এভাবে লিখে ফেলাটা ঠিক হলো? লোকটা আমায় কি ভাববে? পর মুহূর্তেই অস্বস্তিটা উবে গেল নম্রতার। মনে পড়ে গেল চিরচিরন্তন বাক্য, একদম অপরিচিত মানুষ ছাড়া মনের সুপ্ত কথা প্রকাশ করে আরাম নেই। অপরিচিত মানুষ থেকে অনুভূতি নিয়ে কাটাছেঁড়ার আঘাত পাওয়ার ভয় নেই। তারা শুধু শুনে ভাবে, তারপর ভুলে যায়। তার পত্রমিতার সেও তো তার অপরিচিত কেউই, ভীষণ অপরিচিত সে। তার কাছে অনুভূতি প্রকাশ্যে কোনো ভয় নেই, একটুও না।